আগে প্রশ্ন উত্তর সমাধান করি, কার কি প্রশ্ন আছে বলো। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বললাম কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমার কোনো প্রশ্ন নেই। বাকিদের? নেই স্যার। না, কে যেন একটা কি জিজ্ঞাসা করলো। একটা মেয়ে জিজ্ঞেস করলো যে পুরো সিলেবাসের ওপর স্যার এক্সাম কি আর হবে, একটাও হ্যাঁ, নেওয়া হবে কি? তোমাদের ফিলোসফি এক্সাম কবে? ফিলোসফি এক্সাম স্যার আমি 24 জিজ্ঞেস তারিখ। করেছিলাম, ফিলোজফি এক্সাম আমাদের 24 তারিখ। 24 তারিখ, তাই তো? 24/2/26, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, 24/2/26। আচ্ছা, ফিলোসফি এক্সামের আগে কতদিন ফাঁকা আছে? একদিনও নেই। স্যার একদিনও নেই, ভূগোলের পরের দিন ফিলোজফি পড়েছে। ও আচ্ছা, ভূগোলের পরের দিন ফিলোসফি। ভূগোলের আগে কতদিন ফাঁকা আছে? একদিন। একদিন। আচ্ছা, তাহলে তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে 12 তারিখ, তাই তো? হুম। 12 তারিখ। আমাদের দেখো, কারণ তো আজকে শেষ হয়ে যাচ্ছে, আর একটা ক্লাস লাগবে গান্ধীজিকে শেষ করতে। তাহলে আমাদের সিলেবাস একদম পুরোটাই কমপ্লিট হলো। তাহলে আজকে হচ্ছে কত, 28 তারিখ। আজকে কি বার? বুধবার। বৃহস্পতি, শুক্র, বুঝলি। শনি। শনিবার কত তারিখ পড়ছে? 31 তারিখ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 31 তারিখে আমাদের সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে 31 তারিখ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে মোটামুটি 3-4 তারিখে একটা পরীক্ষা দাও। ঠিক আছে স্যার। 3-4 তারিখ না? হ্যাঁ স্যার। মানে নেক্সট বুধবার কি মানে নেক্সট বুধবার কত তারিখ পড়ছে দেখো তো? নেক্সট বুধবার 4 তারিখ পড়ছে। 4 তারিখ। না, এবার তার আগে যদি স্যার দিতে পারো দিয়ে দাও, অসুবিধা নেই। স্যার 3 তারিখ নিলে বেস্ট হয়, কারণ আমার 4 তারিখ আবার পোল সায়েন্সের পুরো সিলেবাসের এক্সাম আছে। আচ্ছা, তিন স্যার তারিখ 3 তারিখ নিলে সুবিধা হবে। 3 তারিখ, তাই তো? হুম। হ্যাঁ স্যার। 3 তারিখ। তবে আহ দেখো, যে প্রশ্নগুলো বেশি আসার চান্স আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথম হচ্ছে পরীক্ষাটা যে দিলে, এবার দ্বিতীয় পরীক্ষায় কিন্তু ওই প্রশ্নগুলো আমি একটাও দেবো না, কিন্তু সব আলাদা প্রশ্ন দেবো। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার, আলাদা তো কারণ করতে ওগুলো তো হবে। অলরেডি প্র্যাকটিস হয়ে আছে লেখার, তাহলে আবার তো একই কোশ্চেন দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, তাহলে আমি একদম আলাদা ধরনের কোশ্চেন দেবো, অর্থাৎ সেকেন্ড যে চান্স, যেটা আসার চান্স আছে সেটা দিয়ে দেবো। হলো। আমি হ্যাঁ পরীক্ষাটা স্যার। নিয়েছিলাম তোমাদের কত, আহ, মানে 25 না 24 এরকম। সেটা হচ্ছে তোমার 6 নম্বরের 3টা কোশ্চেন দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। তোমরা পরীক্ষায় তো 4টা কোশ্চেন পাবে কিন্তু, হ্যাঁ। 6 নম্বরে পরীক্ষায় 4টা কোশ্চেন পাবে। এখানে হুম, শুধু একটা আমাদের গন্ডগোল ছিল। আর হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে কটা দিয়েছিলাম? 8টা দিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ স্যার। পরীক্ষায় এখানে 10টা কোশ্চেন পাবে। হলো। তাহলে এখানে হুম। দুটো কোশ্চেন অ্যাড হবে, আর এখানে হচ্ছে একটা কোশ্চেন অ্যাড হবে। হুম। আচ্ছা, চলো আমরা কারণটা তাহলে ঝটাপট একটু বুঝে নেই। হ্যাঁ স্যার, স্টার্ট করেন। তাহলে দেখো, কারণ কার্য কি আমরা গত সেমিস্টারে সম্ভবত পড়েছিলাম। তাহলে কারণ কি? যার দ্বারা একটা ঘটনা ঘটে
তাহলে যার দ্বারা একটা ঘটনা ঘটে সেটাকে আমরা বলি কারণ, আর যে ঘটনাটি ঘটে সেটাকে আমরা বলি কার্য, তাই তো? তাহলে এবার দেখো যুক্তিবিজ্ঞানে কারণের কি সংজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে কার্যের কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা। তাহলে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এক প্রকার ঘটনা। কারণ কি? কারণ হচ্ছে এক প্রকার ঘটনা বা একটি ঘটনা, যে ঘটনাটা একটা ঘটনার সর্বদা পূর্বে থাকবে, শর্তান্তরহীন ভাবে থাকবে, অপরিবর্তনীয় হিসেবে থাকবে এবং যেটা প্রতিনিয়তই থাকবে, সেই ঘটনাটিকে বলা হচ্ছে কি কারণ। আর এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলির পরে যে ঘটনাটি ঘটছে সেটাকে আমরা বলি কার্য। তাহলে দেখো কি বলছে, জন স্টুয়ার্ট মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্বগামী ঘটনা। অর্থাৎ কারণ হলো সেই ঘটনা। তাহলে কারণ কি? কারণ হচ্ছে একটা ঘটনা, যে ঘটনা অন্য একটি ঘটনাকে কার্য হিসেবে ঘটাবে। তাহলে একটা এমন ঘটনা যে ঘটনাটা কার্য হিসেবে কিন্তু অন্য একটা ঘটনাকে ঘটাবে, যে ঘটনা নিঃশর্তভাবে কার্যকে ঘটাবে, অর্থাৎ কোনো শর্ত থাকবে না। একটা ঘটনা অন্য একটা ঘটনাকে যখন ঘটাবে তখন তাদের দুজনের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক বা শর্ত থাকবে না, নিঃশর্তভাবে ঘটাবে। মানে এটা ঘটলো মানে এটা ঘটলো, ব্যাপারটা হচ্ছে এরকমটা, ঠিক আছে? মানে যদি তবে সেখানে আসবে না। যে ঘটনা সর্বদাই কার্যের ঠিক আগে থাকবে। তাহলে যে ঘটনাটা সর্বদাই ঠিক কার্যের আগে থাকবে, কার্যের আগে থাকবে মানে কি? সর্বদা নিয়ত থাকবে। যে ঘটনা না ঘটলে কার্যটি ঘটবে না এবং যেটি ঘটলে কার্যটি ঘটবে। তাহলে এমন একটা ঘটনা যেটা ঘটলে, তাহলে কারণটা কি? কারণ হচ্ছে আমরা বলতে পারি একটা ঘটনা। এই কারণটা কি? এটা যদি ঘটে, অর্থাৎ কারণ যদি ঘটে তাহলে সঙ্গে সঙ্গে কি অন্য একটা ঘটনা ঘটবে, যে ঘটনাটাকে আমরা কি বলবো? কার্য বলবো। এবার কারণ নিঃশর্তভাবে একটা ঘটনাকে ঘটাবে, যে ঘটনাটাকে আমরা কি বলবো? কার্য বলবো। অর্থাৎ কার্য এবং কারণের মধ্যে কোন রকম শর্ত বা সম্পর্ক থাকবে না। দেখো মনে করে দেখো থার্ড সেমিস্টারে সম্ভবত ছিল, সেখানেও কারণ সম্পর্কে হিউমের একটা মতবাদ পড়েছিলাম, আবার বুদ্ধিবাদীদের মতবাদও পড়েছিলাম। তো বুদ্ধিবাদীরা কারণ এবং কার্যের মধ্যে এক প্রকার সম্পর্ক স্বীকার করেন, হিউম কিন্তু সেই সম্পর্কটাকে স্বীকার করেননি। কিন্তু এখানে কি বলছে, যে কারণ হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনাটা কোনো একটা ঘটনার সর্বদাই আগে থাকবে, পরে থাকবে না, সর্বদাই আগে থাকবে। যে ঘটনাটা শর্তান্তরহীন ভাবে থাকবে, অর্থাৎ কোন রকম শর্তের উপর নির্ভর করে চলবে না। যে ঘটনাটা অপরিবর্তনীয় থাকবে এবং যে ঘটনাটা কি হবে? সর্বদাই পূর্ববর্তী হবে, অর্থাৎ সর্বদাই আগে থাকবে, সেটাকেই বলা হচ্ছে কারণ। আর কারণের ফলে যে ঘটনাটা ঘটছে সেটাকেই বলা হচ্ছে কার্য। ক্লিয়ার? কারণ এবং কার্য। হ্যাঁ স্যার। তাহলে নিয়ত মানে কি? নিয়ত মানে প্রতিনিয়ত। নিয়ত মানে কি? প্রতিনিয়ত। অর্থাৎ দেখো বৃষ্টি, বৃষ্টি একটা ঘটনা। তাহলে এই যে এই ঘটনাটা যখন ঘটে তখন ধরো মাটি ভেজে, মাটি ভেজে, তাহলে এই মাটি ভেজে এই ঘটনাটা কি? এটা হচ্ছে কার্য। তাহলে বৃষ্টি হওয়াটা কি? বৃষ্টি হওয়াটা কারণ। আর মাটি ভেজাটা কি? মাটি ভেজাটা হচ্ছে কার্য। দেখো মাটি ভেজার ঠিক
আগের মুহূর্তে কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হবে? মাটি ভিজবে। এবার বৃষ্টি হওয়া এবং মাটি ভেজার মধ্যে কোনো রকম শর্ত নেই। এবার যখনই যখনই বৃষ্টি হবে তখনই তখনই কিন্তু মাটি ভিজবে, অর্থাৎ মাটি ভেজার ঠিক আগের মুহূর্তে কি হবে? বৃষ্টি হবে। তাহলে যে ঘটনাটা সর্বদাই আগে ঘটছে সেটাকে বলা হচ্ছে কারণ, আর যে ঘটনাটা ঘটার ফলে অন্য একটা ঘটনা ঘটছে সেই পরবর্তী ঘটনাটিকে বলা হচ্ছে কার্য। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা। কারণটা কি? কার্যটা কি? কার্যটা হচ্ছে অনুবর্তী ঘটনা। দুটোই ঘটনা একই সঙ্গে দুটো ঘটনা ঘটছে, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। যেটা আগে ঘটছে সেটাকে বলা হচ্ছে কারণ, যেটা পরে ঘটছে সেটাকে বলা হচ্ছে কার্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, উদাহরণটা দেখো। উদাহরণ কি বলছে? স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ। এ কথার অর্থ হলো রাম শ্যাম যদু যে কোনো লোকের ম্যালেরিয়া হওয়ার কারণ হলো বিশেষ এক জাতীয় মশার কামড়। তাহলে যে সমস্ত লোকের ম্যালেরিয়া হয়েছে, যে সমস্ত লোকের যে সমস্ত মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে তাদের পরীক্ষা করে দেখা গেছে যে তাদের এই ম্যালেরিয়া হওয়ার পিছনে একটা ঘটনা দায়ী। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়। অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা কামড় দিয়েছে মানে একটা ঘটনা ঘটিয়েছে, তার পর মুহূর্তেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পূর্বে দেখো স্ত্রী অ্যানোফিলিস মশাটা কি? সর্বদাই নিয়ত থাকে। অর্থাৎ যখনই যখনই ম্যালেরিয়া হবে তার আগে বুঝতে হবে যে স্ত্রী অ্যানোফিলিস মশাটা কামড়, অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে, শর্তান্তরহীন ভাবে ঘটেছে, অপরিবর্তনীয় হিসাবে থাকবে। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়টা অপরিবর্তনীয় হিসাবে থাকবে, পরিবর্তন হবে না, এবং সেটা কি? পূর্ববর্তী থাকবে। তাহলে এগুলো হলো নর্মাল জিনিস, ঠিক আছে, এগুলোতে বোঝার কিছু নাই। নেক্সট কোশ্চেন দেখো, শর্ত কি? শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায়। অর্থাৎ শর্ত সমষ্টি কারণ সমগ্রকে গড়ে তোলে। এবার দেখো শর্ত কি? শর্ত হচ্ছে কারণের একটা অপরিহার্য অংশ। এবার এই অপরিহার্য অংশগুলো কখনো উপস্থিত থেকে আবার কখনো অনুপস্থিত থেকে কারণকে ঘটায়, একটা ঘটনাকে ঘটায়। ঘটায় মানে কি? যে যে ঘটনাটাকে ঘটানো হচ্ছে সেটাকে আমরা কার্য বলছি, আর যার দ্বারা ঘটছে সেটাকে কারণ বলছি। তাহলে শর্ত হচ্ছে কারণের একটা অংশ যেটা উপস্থিত কিংবা অনুপস্থিত থেকে কিন্তু একটা ঘটনাকে ঘটাচ্ছে। অর্থাৎ যখন একটা কারণ ঘটছে, কারণ নামক যখন একটা ঘটনা ঘটছে, তখন কিন্তু তার সঙ্গে কি যুক্ত থাকছে? শর্ত সমষ্টি। শর্ত সমষ্টি। এবারে দেখো শর্ত সমষ্টি মানে হচ্ছে শর্ত কিন্তু উপস্থিত থেকেও কারণ নামক ঘটনাটিকে ঘটাতে পারে, আবার শর্ত কিন্তু অনুপস্থিত থেকেও কারণ নামক ঘটনাটিকে ঘটাতে পারে। এবার কারণ নামক ঘটনাটি যদি ঘটে তার পর মুহূর্তে কি? কার্য নামক ঘটনাটাও কিন্তু ঘটবে। এবার দেখো কি বলছে, যে শর্ত উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। তাহলে যে শর্তটা উপস্থিত থেকে কারণকে ঘটাচ্ছে সেই শর্তটাকে বলা হচ্ছে সদর্থক শর্ত, আর যে শর্তটা অনুপস্থিত থেকে কারণকে ঘটাচ্ছে সেই শর্তকেই বলা হচ্ছে নয়র্থক শর্ত। তাহলে দেখো কারণ একা একা ঘটছে না, কিন্তু কারণ কি? কারণ মানেই হচ্ছে শর্ত সমষ্টি। তো কিছু শর্ত যখন উপস্থিত থেকে অন্য একটা ঘটনাকে ঘটাচ্ছে তখন সেই শর্ত সমষ্টিকে আমরা বলছি কারণ। আবার কিছু শর্ত আছে যারা অনুপস্থিত থেকে একটা ঘটনাকে ঘটাচ্ছে সেই শর্ত সমষ্টিকেও কিন্তু আমরা বলছি কারণ। এবার দেখো উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়েছে। বাঁশদর্মা দিয়ে তৈরি একটি ঘর ভস্মীভূত হলো। বাঁশদর্মা মানে জানো? হুম, বাঁশদর্মা জানো? স্যার জানি না। কতজন বাঁশ স্যার দেখেছো? বাঁশ কতজন বাস দেখেছো? তো দেখেছি।
দেখেছি। বাঁশদরমা মানে হচ্ছে বাঁশের বেড়া, হ্যাঁ, ও। বাঁশ দিয়ে যে বেড়া তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে বাঁশদরমা, হুম। হলো। তাহলে বাঁশদরমা দিয়ে তৈরি একটি ঘর ভস্মীভূত হলো। একটা ঘর, এই যে এটা ঘর হলো, এটা হচ্ছে ঘর। এবার এই ঘরের যে বেড়াগুলো রয়েছে, এই বেড়াগুলো বাঁশের তৈরি, বাঁশের তৈরি। এবার এই ঘরটা কি পুড়ে ছাই হয়ে গেল। এবার এখানে সদর্থক শর্ত হলো কি, এখানে সদর্থক শর্ত একটু আগেই আমি বললাম, সদর্থক শর্ত মানে কি, যে শর্তগুলো উপস্থিত থেকে কার্যকে ঘটায়। তাহলে এখানে সদর্থক শর্ত কি, এখানে সদর্থক শর্ত হচ্ছে আগুন, অর্থাৎ আগুন এখানে সদর্থক শর্ত। আগুন না থাকলে তো ঘরটা ভস্মীভূতই হতো না। তাহলে আগুন কিন্তু সদর্থক শর্ত, অর্থাৎ আগুন কিন্তু এখানে উপস্থিত ছিল। এবার কি কি ছিল, দেওয়ালের শুষ্কতা। এই দেওয়ালটা যদি ভিজা থাকতো তাহলে কিন্তু ঘরটা ভস্মীভূত হতো না। তাহলে দেওয়ালটা কি ছিল, শুষ্ক ছিল, দেওয়ালটা শুষ্ক ছিল। এবার হাওয়া, হাওয়া বলতে বলতে পারো অক্সিজেন, অক্সিজেন যদি না থাকতো তাহলে কিন্তু ঘরটাতে আগুন লাগতো না। তাহলে এগুলো কি, এগুলো উপস্থিত থেকে কিন্তু এই যে ঘরটা যে ভস্মীভূত হলো এই ঘটনাটাকে কিন্তু ঘটিয়েছে। তাহলে সদর্থক শর্ত কি, যেগুলো উপস্থিত থাকে। তাহলে আগুন উপস্থিত ছিল, হাওয়া উপস্থিত ছিল এবং শুষ্কতা, এগুলো উপস্থিত থেকে কিন্তু একটা ঘটনাকে ঘটাতে সাহায্য করেছে, যার ফলস্বরূপ কি হয়েছে, ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। এবার দেখো এখানে অনুপস্থিত কি কি ছিল। এবার দেখো অনুপস্থিত হচ্ছে কাছাকাছি লোকজন ছিল না। তাহলে কাছাকাছি লোকজন থাকা, এটা এখানে কিন্তু ছিল না। কাছাকাছি লোকজন থাকলে ঘরটা ভস্মীভূত হতো না। তাহলে দেখো কাছাকাছি লোকজন না থাকা, কাছাকাছি লোকজন না থাকা, কাছাকাছি লোকজন থাকাটা কি, অনুপস্থিত। মানে কি লোকজন এখানে অনুপস্থিত ছিল, অর্থাৎ লোকজন এখানে উপস্থিত ছিল না মানেই হচ্ছে এই শর্তটা কিন্তু এখানে উপস্থিত ছিল না। আবার কি বলছে, সতর্কতা, সতর্কতা কিন্তু অবলম্বন করা হয়নি, তাহলে এটাও কিন্তু অনুপস্থিত ছিল। আবার কি বলছে, সময় মতো জল ঢালা, এটাও কিন্তু অনুপস্থিত ছিল। তাহলে সময় মতো জল ঢালা, লোকজন, কাছাকাছি থাকা, সতর্কতা, এই সমস্ত কিছু কিন্তু উপস্থিত ছিল না। যদি উপস্থিত থাকতো তাহলে তো ঘরটা ভস্মীভূত হতো না। কিন্তু এই সমস্ত কিছু উপস্থিত ছিল না মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে নয়অর্থক শর্ত। তাহলে এগুলো, এই শর্তগুলোও কিন্তু সাহায্য করেছে ঘরটাকে ভস্মীভূত হওয়ার জন্য। তাহলে দেখো যে শর্তগুলো উপস্থিত থেকে একটা ঘটনাকে ঘটায় সেই শর্তগুলোকে বলা হচ্ছে সদর্থক শর্ত, আর যে শর্তগুলো উপস্থিত না থেকে একটা কার্যকে ঘটায় বা একটা ঘটনাকে ঘটায় সেই শর্তগুলোকে বলা হচ্ছে কি, নয়অর্থক শর্ত। এবার কি বলছে, মিল বলেছেন কারণ হলো সদর্থক ও নয়অর্থক শর্তের সমষ্টি। তাহলে দেখো মিল কি বলেছে, কারণটা কি, সদর্থক এবং নয়অর্থক দুই প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। অর্থাৎ একটা কারণ যদি ঘটে তাহলে বুঝতে হবে যে সেখানে সদর্থক শর্ত উপস্থিত ছিল, আবার নয়অর্থক শর্ত উপস্থিত ছিল। শুধুমাত্র সদর্থক শর্ত থাকলেই কারণ হবে না, কিংবা শুধুমাত্র নয়অর্থক শর্ত থাকলেও কারণ হবে না, দুটো শর্তকেই থাকতে হবে। একথা কে বলেছেন, মিল বলেছেন। এই জন্য তিনি বলেছেন কি, কারণ হলো সদর্থক এবং নয়অর্থক শর্তের সমষ্টি। আর সদর্থক এবং নয়অর্থক শর্তের শ্রেণী বিভাগও করেছেন কিন্তু মিল। এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্রশ্ন যদি আসে যে সদর্থক শর্ত কাকে বলে, লিখতে পারবে। তাহলে যে শর্ত উপস্থিত থেকে একটা ঘটনা ঘটে সেই শর্তকে বলা হচ্ছে সদর্থক শর্ত, আর যে শর্ত অনুপস্থিত থেকে একটা ঘটনাকে ঘটায় সেই শর্তকে বলা হচ্ছে নয়অর্থক শর্ত। নয়অর্থক শর্ত মানে যে শর্তগুলো উপস্থিত ছিল না, কিন্তু সেগুলো যদি উপস্থিত থাকতো তাহলে কিন্তু কার্যটা ঘটতো না বা ঘটনাটা ঘটতো না। সেগুলো উপস্থিত ছিল না জন্যই কিন্তু একটা ঘটনা ভালোভাবে ঘটেছে। দেখো এবার যদি এখানে লোকজন পাশাপাশি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে এখানে জল ঢালতো। সতর্কতা যদি অবলম্বন করা হতো তাহলে এখানে আগুনই লাগতো না। তাহলে এগুলো উপস্থিত ছিল না জন্য কিন্তু
ঘটটা বস্তুভূত হয়ে গেল। তাহলে এগুলো অনুপস্থিত থেকে একটা কার্যকে ঘটালো, আর এগুলো উপস্থিত থেকে একটা কার্যকে ঘটালো। এবার কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লিখো। কি বলছে, কারণ একটি সমগ্র যা কার্যকে ঘটায়। তাহলে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা সমগ্র। কারণটা কি, কারণ হচ্ছে একটা সমগ্র অর্থাৎ সামগ্রিক ঘটনা। কারণ হচ্ছে একটা সামগ্রিক ঘটনা। শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। এবার এই যে এই গোটাটাকে বলা হচ্ছে কি কারণ, কিন্তু এই কারণে কি রয়েছে, শর্ত রয়েছে। একটা হচ্ছে সদর্থক শর্ত, আর একটা হচ্ছে নৈর্থক শর্ত। তাহলে সদর্থক শর্ত এবং নৈর্থক শর্ত যখন মিলিত হচ্ছে তখন কিন্তু কারণ নামক একটা ঘটনা ঘটছে। তাহলে কারণটা কি হলো, কারণটা হয়ে গেল কি সামগ্রিক, বা কারণ হচ্ছে সমগ্র। আর শর্ত কি, শর্ত হচ্ছে কারণের একটা অংশ। তাহলে কারণ হচ্ছে সমগ্র, আর শর্ত হচ্ছে কারণের একটা অংশ। একটি কার্যের একটি কারণ থাকে, একটি কারণের একাধিক শর্ত থাকে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো অর্থাৎ কার্য যে ঘটলো, এই কার্য ঘটার পিছনে কিন্তু একটাই কারণ থাকে। কার্য ঘটার পিছনে একটাই কারণ থাকে, কিন্তু যখন কারণটা ঘটছে তখন কিন্তু তার একাধিক শর্ত থাকে। সদর্থক শর্ত থাকে, আবার নৈর্থক শর্ত থাকে। এই জন্য সেটাই বলছে যে একটা কার্যের একটি কারণ থাকে, কিন্তু একটা কারণের একাধিক শর্ত কিন্তু থাকে। যদিও পরবর্তীতে আমরা দেখবো যে একটা কার্যের অনেকগুলো কারণও থাকে। এবার কি বলছে, কারণ উপস্থিত থেকে কার্যকে ঘটায়। এবার যখন একটা কার্য ঘটছে তখন কিন্তু তার আগে সর্বদাই কি কারণ উপস্থিত থাকে। এবার শর্তের ক্ষেত্রে আমরা বলতে পারি শর্ত কিন্তু উপস্থিত থেকে কিংবা অনুপস্থিত থেকে কিন্তু কার্যকে ঘটায়। কারণ উপস্থিত থাকলে সেটাকে আমরা সদর্থক শর্ত বলবো, আর অনুপস্থিত থাকলে সেটাকে আমরা কি নৈর্থক শর্ত বলবো। তাহলে একটা ঘটনা, তাহলে কার্য যখন ঘটছে সর্বদাই কারণ কি উপস্থিত থাকছে। কারণ যখন ঘটছে তখন কিন্তু শর্ত সর্বদাই যে উপস্থিত থাকছে এরকমটা নয়। শর্ত কখনো উপস্থিত থাকে, আবার কখনো কিন্তু অনুপস্থিত থাকে। এবার কি বলছে, কারণ সর্বদা সদর্থক, শর্ত সদর্থক ও নৈর্থক হতে পারে। কারণটা সদর্থক কেন, কারণ সর্বদাই কি উপস্থিত থাকে, কারণটা সর্বদাই উপস্থিত থাকে। আর শর্তটাকে সদর্থক এবং নৈর্থক দুটোই বলা হচ্ছে, কারণ শর্ত কিছু শর্ত উপস্থিত থাকে, আবার কিছু শর্ত উপস্থিত থাকে না। এর জন্য শর্তকে সদর্থক এবং নৈর্থক বলা হচ্ছে, কিন্তু কারণকে শুধুমাত্র সদর্থক বলা হচ্ছে। কারণ কারণ সর্বদাই কি উপস্থিত থাকে, উপস্থিত না থাকলে তো কার্য ঘটবেই না, তাই না? তাহলে এই হলো কারণ এবং শর্তের মধ্যে পার্থক্য। এতদূর পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। না স্যার, না। বাকিদের স্যার বাকিদের কোনো সমস্যা থাকলে বলো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো পরে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, কারণ কাকে বলে, কারণের গুণগত লক্ষণ বা বৈশিষ্ট্য এবং পরিমাণগত লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে কারণ কাকে বলে এটা সংজ্ঞা উপরে দেওয়া রয়েছে, সেখান থেকে লিখে নেবে। এবার কারণের গুণগত লক্ষণ দেখো, কারণের সংজ্ঞায় আমরা দেখলাম কি, কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। এই যে এগুলোই হচ্ছে, এই বিষয়গুলোই হচ্ছে কারণের গুণগত লক্ষণ। তাহলে কি বলছে দেখো, কারণের গুণগত লক্ষণগুলি হলো কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ সর্বদাই কার্যের পূর্বগামী ঘটনা,
এবং কার্য কারণের অনুগামী ঘটনা। অনুগামী ঘটনা মানে হচ্ছে পরবর্তী ঘটনা। যেমন কোনো মানুষ বিষ খেয়ে মারা গেল, বিষ খাওয়াটা আগে ঘটলো, পরে লোকটি মারা গেল, কাজেই বিষ খাওয়াটা কারণ, মারা যাওয়াটা কার্য। তাহলে কারণ কি? কারণের কারণ হচ্ছে সর্বদাই পূর্বগামী ঘটনা, আর কার্যটা কি? কার্যটা হচ্ছে অনুগামী ঘটনা বা পরবর্তী ঘটনা। নেক্সট কি রয়েছে? কারণ কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। এবার পূর্ববর্তী ঘটনা হলেই হবে না, ওই পূর্ববর্তী ঘটনাটাকে সর্বদাই পূর্ববর্তী হিসেবে থাকতে হবে, অর্থাৎ নিয়ত পূর্ববর্তী ঘটনা। নিয়ত পূর্ববর্তী ঘটনা বলতে সেই ঘটনাটাকে বোঝায় যেটি সর্বদাই কার্যের পূর্বে ঘটে। মানে এমন একটা ঘটনা আছে যে ঘটনাটা ঘটলে তার আগে অর্থাৎ তার পূর্ববর্তীতে সেরকমই একটা ঘটনা আছে যেটা সর্বদাই ঘটে, মানে এরকমটা নয়। দেখো, এই একটা ঘটনা, এই ঘটনাটা ঘটলো, তার আগে কিন্তু ধরো এটা হচ্ছে বি নামক ঘটনা, তাহলে বি নামক ঘটনার পূর্ববর্তীতে সর্বদাই এ কে ঘটতে হবে। এরকমটা যদি হয় যে এ ঘটছে, আবার কিছু কিছু সময় বি নামক ঘটনার পূর্ব মুহূর্তে সি নামক ঘটনা ঘটছে, তাহলে কিন্তু সেটাকে কারণ বলা যাবে না। কারণ সর্বদাই কি হবে? নিয়ত পূর্ববর্তী হবে, অর্থাৎ একটা ঘটনা ঘটার পূর্ব মুহূর্তে ঠিক সেই ঘটনাটিকে উপস্থিত থাকতে হবে। কি বলছে? কারণ শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। কেবল নিয়ত পূর্ববর্তী ঘটনা হলেই কারণ হবে না, কারণকে শর্তহীন ভাবে নিয়ত হতে হবে, অর্থাৎ কোন রকম শর্ত থাকা চলবে না, শর্তহীন ভাবে নিয়ত পূর্ববর্তী হতে হবে। অর্থাৎ কারণ হবে এমন যা নিঃশর্ত ভাবে কার্যকে উৎপন্ন করবে, অর্থাৎ কার্যকে যখন উৎপন্ন করবে তখন কিন্তু তাকে নিঃশর্ত ভাবে উৎপন্ন করতে হবে। নেক্সট কি রয়েছে? কারণ অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। একটি ঘটনা ঘটার ঠিক পর মুহূর্তে যদি অন্য একটি ঘটনা ঘটে এবং এই দুটি ঘটনার মাঝখানে যদি অন্য কোনো ঘটনা না ঘটে, তবে প্রথম ঘটনাটিকে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বলা হয়। অর্থাৎ কারণ হলো কার্যের ঠিক আগের ঘটনা, অর্থাৎ অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তাহলে অব্যবহিত কথাটার অর্থ কি? একটা ঘটনা ঘটলো, ঠিক তার পর মুহূর্তে কিন্তু অন্য একটা ঘটনা ঘটলো, তাহলে দুটো ঘটনার মাঝখানে যখন তৃতীয় কোনো ঘটনা থাকবে না, কি বললাম? দুটো ঘটনার মাঝে যখন তৃতীয় কোনো ঘটনা থাকবে না, তখন কিন্তু এই যে দুটো যে ঘটনা রয়েছে, তাহলে দ্বিতীয় ঘটনার আগের ঘটনাটিকে বলা হবে অব্যবহিত ঘটনা। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কারণ ঘটার পরে কার্যই ঘটছে, অন্য কোনো ঘটনা কিন্তু ঘটছে না। তাহলে কার্যের ঠিক আগে কি ঘটছে? কারণ ঘটছে। এর জন্য কারণকে বলা হচ্ছে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তাহলে এই হলো কারণের গুণগত লক্ষণ। এবার দেখো কারণের পরিমাণগত লক্ষণ কি? পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমপরিমাণ, অর্থাৎ কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে কার্যের মধ্যেও সেই পরিমাণ বস্তু ও শক্তি অবশ্যই থাকবে। কারণে যা সুপ্ত থাকে কার্যে তাই ব্যক্ত হয়, নতুন কিছু যোগ বা বিয়োগ হয় না। তাহলে পরিমাণের দিক থেকে পরিমাণগত লক্ষণে বলা হয়েছে যে কারণের মধ্যে যেটা সুপ্ত অবস্থায় থাকে, ধরো কারণের মধ্যে 10 কেজি শক্তি রয়েছে, এবার যখন এই কারণের দ্বারা একটা কার্য ঘটছে, সেই কার্যের মধ্যেও কিন্তু সেই 10 কেজি শক্তিটাই থাকবে, 11 কেজি হবে না কিংবা 9 কেজিও হবে না। এর জন্য বলছে যে কারণের মধ্যে যা থাকে কার্যের মধ্যে কিন্তু সেটাই প্রকাশ পায়। কারণে কি থাকে? কারণে থাকে অব্যক্ত, অর্থাৎ অপ্রকাশিত। তাহলে কারণ হচ্ছে অপ্রকাশিত, আর কার্যটা কি? কার্যটা হয়ে যাচ্ছে প্রকাশিত। কিন্তু দুজনের মধ্যে যে পরিমাণ বস্তু থাকবে বা যে পরিমাণ শক্তি থাকবে, সেই একই পরিমাণ শক্তি বা বস্তু কিন্তু কার্যের মধ্যেও থাকবে। তাহলে এটাই হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই কারণের পরিমাণগত লক্ষণটা কার উপর নির্ভর করে? তাহলে কারণের এই যে পরিমাণগত লক্ষণটা, এটা দুটো সূত্রের উপর নির্ভর করে। হলো, কারণ ও কার্যের এই সমতা নীতির মূল ভিত্তি হলো বিজ্ঞানের দুটি
মৌলনীতি। তাহলে এই যে কারণ এবং কার্যের মধ্যে যে সমতা ভাব রয়েছে, যে সমান সমান ভাবটা রয়েছে, এই ভাবটা নির্ভর করছে বিজ্ঞানের দুটো মৌলিক নিয়মের উপর। সেই মৌলিক নিয়ম দুটো কি? একটা হচ্ছে জড়ের সংরক্ষণ নীতি, আর একটা হচ্ছে শক্তির নিত্যতা নীতি। জড়ের সংরক্ষণ নীতিটা কি? এই নীতি অনুসারে বলা হয় যে পৃথিবীতে জড়বস্তুর পরিমাণ অপরিবর্তিত থাকে, বস্তুর পরিমাণে হ্রাস বা বৃদ্ধি ঘটে না। বস্তুর যে পরিবর্তন হয় তা হলো বস্তুর বিশেষ রূপের পরিবর্তন। যেমন মিশ্রিত হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন যা হবে, ওই মিশ্রণ থেকে উৎপন্ন জলের ওজনও তাই হবে। সুতরাং পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য সমান। তাহলে জড়ের সংরক্ষণ নীতি কি বলে? জড়ের সংরক্ষণ নীতির বলে যে যা পরিমাণ জড় থাকবে সেটাই কি হবে? আকার পরিবর্তন করবে। আকার পরিবর্তন করে যে নতুন আকারটা পাবে, আকার পরিবর্তন করে যে নতুন আকারটা পাবে, তাহলে এটার যা ওজন থাকবে, নতুন যে আকারটা হলো সেটার ওজনও কিন্তু একই থাকবে। তাহলে কি বলছে? দেখো, আমরা যদি জল, জল মানে হচ্ছে H2O, তাহলে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন দিয়ে তৈরি হয় কি? জল। এবার এই 2 অণু হাইড্রোজেনের যা ওজন প্লাস 1 অণু অক্সিজেনের যা ওজন, এর যা ওজন, এই অণু দিয়ে যে পরিমাণ জল তৈরি হচ্ছে সেই জলের ওজনও কিন্তু কি? সমান। এর জন্য বলছে যে শুধুমাত্র আকারটা পরিবর্তিত হলো, কিন্তু ওই জড় পদার্থের মধ্যে যতটুকু ওজন রয়েছে বা যতটুকু জড় পদার্থ রয়েছে ততটুকুই জড় পদার্থ কিন্তু নতুন আকারের মধ্যেও থাকবে বা থাকে। এটাই হচ্ছে জড়ের সংরক্ষণ নীতি। আর এর জন্য বলছে যে পরিমাণের দিক থেকে কারণ এবং কার্য হচ্ছে কি? সমান। অর্থাৎ কারণের পরিমাণ জড় পদার্থ থাকে, তাও ঠিক সেই পরিমাণে জড় পদার্থ থাকে। শক্তির নিত্যতা নীতিটা কি বলছে? শক্তির নিত্যতা নীতি হচ্ছে শক্তির রূপান্তর হয় কিন্তু হ্রাস বৃদ্ধি হয় না। অর্থাৎ আমরা যদি ধরো আমরা 5 কেজি কয়লা যদি আমরা পুড়াই, তাহলে কিন্তু আমরা 5 কেজি শক্তিই পাবো। হয়তো সেটা রূপান্তরিত হয়ে পাবো, কিন্তু 5 কেজি শক্তিই পাবো। তাহলে এর জন্য বলছে যে মোট শক্তির যেটা পরিমাণ, সেই শক্তির পরিমাণের কখনো হ্রাস বৃদ্ধি হয় না, সেটা সর্বদাই কি থাকে? সমান থাকবে। এটাই হচ্ছে শক্তির নিত্যতা নীতি। তাহলে এই নীতি অনুসারে কি? জগতে মোট শক্তির পরিমাণে হ্রাস বা বৃদ্ধি হয় না, শুধু হয় রূপান্তর। কারণ থেকে কার্যে এলে যে পরিবর্তন চোখে পড়ে তা হলো অব্যক্ত শক্তি থেকে ব্যক্ত শক্তির রূপান্তর। যেমন কয়লার দহনের ফলে তাপ সৃষ্টি হয়, আবার তাপ বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। এই নীতি অনুসারে বলা যায় যে কারণ ও কার্য ভিন্ন নয়, একই শক্তির ভিন্ন রূপ মাত্র। তাহলে জড়ের সংরক্ষণ নীতিতে বলা হচ্ছে জড় পদার্থ, জড় পদার্থের কোনো পরিবর্তন মানে শক্তির পরিবর্তন হচ্ছে না। ঠিক শক্তির নিত্যতা নীতিতে বলা হচ্ছে যে মোট শক্তির পরিমাণটা কিন্তু কখনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না, একই থাকে। কারণের মধ্যে অব্যক্ত হিসেবে থাকে বা অপ্রকাশিত হিসেবে থাকে, আর কার্যের মধ্যে সেটা কি হয়? কার্যের মধ্যে সেটা প্রকাশিত হয়ে থাকে। এই হলো কারণের গুণগত এবং পরিমাণগত লক্ষণ। বলো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে। না স্যার। এবার দেখো কার্বেট রিট, যদি আমরা বলি কার্বেট রিট শর্তকে আবার মানে কারণকে 3টি শর্ত অর্থে ব্যবহার করেছেন। একটা হচ্ছে আবশ্যিক শর্ত, একটা পর্যাপ্ত শর্ত, আর একটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত।
এই শর্তে, এই তিনটা শর্তে কিন্তু কারণ কথাটিকে ব্যবহার করেছেন। যুক্তিবিজ্ঞানে এই তিনটা অর্থেই কিন্তু কারণকে বোঝানো হয়। আচ্ছা, তোমরা কি পড়েছো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত? হ্যাঁ স্যার, পড়েছি। আবশ্যিক শর্ত কি? আবশ্যিক শর্ত মানে হচ্ছে অবশ্যই প্রয়োজন আছে। আবশ্যিক শর্ত মানে হচ্ছে অবশ্যই প্রয়োজন আছে, না থাকলে কিন্তু হবে না। যেমন তোমরা পরীক্ষা দেবে, তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটার অবশ্যই প্রয়োজন আছে, তাই তো? তাহলে এই যে অ্যাডমিট কার্ডটা হবে কি? পরীক্ষা দেওয়ার আবশ্যিক শর্ত। অর্থাৎ অ্যাডমিট কার্ডটা যদি না থাকে তুমি পরীক্ষা দিতে পারবে না, হলো? এবার অ্যাডমিট কার্ডটা যদি থাকে তুমি পরীক্ষা নাও দিতে পারো। তাহলে যে শর্তটা আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি, আবশ্যিক শর্ত, তাহলে কারণ কথাটিকে যখন আমরা আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করব তখন বুঝতে হবে, কি বুঝতে হবে? কারণ কথাটিকে যখন আমরা আবশ্যিক শর্ত হিসেবে ব্যবহার করব তখন বুঝতে হবে যে কারণ না ঘটলে কার্য ঘটবে না। কারণ না ঘটলে কার্য ঘটবে না, এবং কারণ ঘটলেও কার্য নাও ঘটতে পারে। দেখো, ক হলো খ এর আবশ্যিক শর্ত। তাহলে যদি বলা হয় যে ক হলো খ এর আবশ্যিক শর্ত, তাহলে এক্ষেত্রে কি বুঝতে হবে? এক্ষেত্রে বুঝতে হবে ক না ঘটলে, ক না ঘটলে খ ঘটবে না, ক ঘটলেও খ নাও ঘটতে পারে। ক যদি না ঘটে, অক্সিজেন যদি না থাকে, অক্সিজেন যদি না থাকে, আচ্ছা অক্সিজেন যদি না থাকে আগুন জ্বলবে? না স্যার। অক্সিজেন যদি না থাকে বলেন না। তাহলে কি? আগুন জ্বলবে না। অক্সিজেন যদি না থাকে আগুন জ্বলবে না। অক্সিজেন যদি থাকে, অক্সিজেন যদি থাকে আগুন নাও জ্বলতে পারে। আগুন নাও জ্বলতে পারে। দেখো এখানে আমার এখানে তো অক্সিজেন আছে, তাই বলে কি আগুন জ্বলছে? জ্বলছে না, তাই তো? তাহলে আবশ্যিক শর্ত হচ্ছে এমন একটা শর্ত যেটাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, না থাকলে কিন্তু একটা ঘটনা ঘটবে না। এর জন্য এই যে, তাহলে এটা হলো আবশ্যিক শর্তের আকার, এটা হচ্ছে আবশ্যিক শর্তের আকার, আর এটা হচ্ছে উদাহরণ। তাহলে অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, আবার অক্সিজেন যদি থাকে আগুন কিন্তু নাও জ্বলতে পারে। তাহলে আমরা বলতে পারি কি, যে অক্সিজেন হলো আগুন জ্বলার আবশ্যিক শর্ত। তাহলে অক্সিজেন হলো আগুন জ্বলার আবশ্যিক শর্ত। তাহলে এই কথাটার মানেই হচ্ছে অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে। বোঝা গেল? তাহলে আবশ্যিক শর্ত, আবশ্যিক শর্ত মানে হচ্ছে বুঝতে হবে অবশ্য, আবশ্যিক অবশ্যই, আবশ্যিক অবশ্যই অর্থাৎ অবশ্যই থাকতে হবে, না থাকলে কিন্তু চলবে না। এবার পর্যাপ্ত শর্ত মানে কি? দেখো পর্যাপ্ত, যদি কেউ বলে আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, আমার কাছে পর্যাপ্ত টাকা আছে,
দেখো, বৃষ্টি হওয়া, মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। বৃষ্টি হওয়া, মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। এবার প্রশ্ন হতে পারে, তাহলে বৃষ্টি হওয়া, মাটি ভেজার আবশ্যিক শর্ত কেন হলো না? আবশ্যিক শর্ত